মালদা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন তিনি। আর মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠেছে মালদা কলেজ অডিটোরিয়াম চত্বর। জেলার মুর্শিদাবাদ জেলার অনেক কাজ পড়ে রয়েছে। 15 বছরের বিগত দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুখে অনেক কথা বলেছে, কিন্তু কাজের ক্ষেত্রে অষ্টরম্ভা। কাজেই মুর্শিদাবাদের অনেক কাজ পড়ে রয়েছে। প্রথম কথা হচ্ছে রেজিনগরের NH সংলগ্ন শিল্প তালুক। 16 আগস্ট 2007 তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটি শিল্প তালুক খুলে 183 একর জায়গায় তিনি অনেক কিছু করব বলেছিলেন, কিন্তু 4 বছরের মাথায় তিনারা সরকারচ্যুত হয় বা হেরে যায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র 20 মে সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুর্শিদাবাদকে সেইভাবে সেই নজরে দেখেননি। আজকে আমাদের সাধারণ মানুষের দাবি এবং এটা আমাদের একটা সেন্টিমেন্ট। আগের সরকার যেভাবে অন্যায়ভাবে আমাদের উত্তরবঙ্গবাসীকে বঞ্চিত করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে, তার জন্য আমরা অবশ্যই আমাদের মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, আমরা সবাই চাইব 2008 সালে যখন এখানে অনুমোদন হয়েছিল যে আমাদের যে উত্তরবঙ্গে যে দ্বিতীয় এইমস হবে সেটা অবশ্যই সেটা যেন রায়গঞ্জে হয়। আড়িয়াদহে ত্রাস জয়ন্ত সিং তার সেই দুধ সাদা অট্টালিকা যে বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল, বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পুকুর দখল করে জয়ন্ত সিং এর যে প্রাসাদ তা কেন এখনো ভাঙা হচ্ছে না, কার প্রভাবে এখনো অক্ষত রয়েছে ওই বেআইনি প্রাসাদ, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। নির্দেশ থাকা সত্ত্বেও বাড়ি ভাঙা হলো না কেন? প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব দাও। এই মুহূর্তে আমরা আড়িয়াদহে জয়ন্ত সিং এর বাড়ির সামনে রয়েছি। যে ছবি দেখাবো সেই প্রাসাদের মতো বাড়ি কিন্তু এখনো পর্যন্ত যে ভাঙার প্রক্রিয়া সেটা শুরু হয়নি। দীর্ঘদিন ধরে কামারহাটি পুরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। পুকুরের একাংশ দখল করে এই বাড়ি করেছিলেন জয়ন্ত সিং, এমনটাই অভিযোগ। আজকে স্থানীয় যারা বাসিন্দা তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি এখানে ধরা পড়ছে। আপনাদের মূলত দাবিটা কি? গত 1 বছর ধরে এই জয়ন্ত সিং নামক যে সন্ত্রাস বা ত্রাসের নাম ছিল, সে তো 1 বছর জেলে আছে, কিন্তু কামারহাটি মিউনিসিপ্যালিটিতে নিয়ম করে একটা আইনের মাধ্যমে বলা হয়েছে, চেয়ারম্যানের সই করা কাগজও আমাদের কাছে আছে, যে এই বাড়িটা অবৈধ এবং কোনো এক ব্যক্তির পুকুরের ওপর এই বাড়িটা তাকে না জানিয়ে করা হয়েছে। তারা তখন কিছু বলতে পারেনি, কারণ তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন সরকার বদলেছে, যখন সরকার অবৈধ নির্মাণ ভাঙছে, তখন স্থানীয় আমার পাড়ার কিছু মানুষ একজোট হয়ে আজকের দাবি আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে জয়ন্ত সিং একটা ত্রাসের নাম। তার বাড়ি যদি অবৈধ হয়, 1 বছর তো হয়ে গেল, চেয়ারম্যান তো বলে দিল, দেশের আইনও বলে দিচ্ছে, মিউনিসিপ্যালিটি অ্যাক্টও বলে দিচ্ছে এটা অবৈধ, তাহলে সেই বাড়ি কেন ভাঙা হবে না? আমাদের একটাই দাবি, এই বাড়ি এখনই ভাঙা হোক। ওদের মৃত্যু হয় এখানে কোনো সেটিং করতে আমরা মানছি না, মানবো না। আর উদ্দেশ্য প্রণীতভাবে এই সেটিং তো চলছে, আমাদের জবাব চাই, প্রশাসনের কাছে জবাব চাই, জবাব দাও। গোপাল সাহা এরকমই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। হুমকি, সন্ত্রাস এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, পাণ্ডবেশ্বরে গ্রেপ্তার নিত্যানন্দ অধিকারী নামে এক তৃণমূল নেতা। নিত্যানন্দ অধিকারী তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে যুধিষ্ঠির ঘোষ কয়লা ব্যবসায়ী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আর এই ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
চোর চোর স্লোগান দেওয়া হয়, তাদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বড় যে এক তৃণমূল নেতা এবং এক কয়লা ব্যবসায়ী, তাদের গ্রেফতার করা হয়েছে। কি কারণে জনতার এত রোষ, যাদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হচ্ছে, এবং কি কারণেই বা এদের গ্রেফতার করলো পুলিশ? একদমই দেখো যে এই যে নিতাই অধিকারী বা নিত্যানন্দ অধিকারী, এর বিরুদ্ধে এই ভোটের যে প্রচার চলছিল বিধানসভা ভোটের, সেই সময় এক মহিলা তার সমাজ মাধ্যমে তার ছবি পোস্ট করেছিল তাকে ঘিরে, এবং তারপরেই সে আত্মহত্যা করে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার, যে সে বাড়ি পায়নি আবাস যোজনায়, এরকম একটা তিনি অভিযোগ করেছিলেন, এবং তারপরেই তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সে পোস্ট করেছিল এবং তারপর তিনি আত্মহত্যা করেন ওই মহিলা, এবং সেই কারণেই এই তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এছাড়াও ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস, 21 সালের পরেও যে সন্ত্রাস করেছিল সেসব বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এবং তাকে আজকে যখন পাণ্ডবেশ্বর থানা থেকে বার করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসার জন্য, কয়েকশো সাধারণ স্থানীয় মানুষ এবং তাদের মধ্যে কয়েকজন বিজেপি কর্মীও ছিল, তারা এলোপাথারি ডিম ছড়ে তাকে এবং চোর চোর স্লোগান দেওয়া হয়। পাশাপাশি যুধিষ্ঠির ঘোষ বালি এবং কয়লা ব্যবসার সাথে যুক্ত, এর নভেম্বর মাসে 2025 সালে তারপরে জনতা ক্ষোভে ফেটে পড়ে, চোর চোর স্লোগান দেওয়া হয়। রাজ্যসভার সাংসদ হিসেবে শেষ অধিবেশনে একটিও প্রশ্ন জমা দিইনি, কারণ আমাদের বলা হয় যে প্রশ্ন করবেন তা একটি জায়গা থেকে আসবে, অন্য প্রশ্ন করা যাবে না। 0 আওয়ারে প্রশ্ন করতে হবে। কর্পোরেট এজেন্সি সংসদকে প্রশ্ন করবে, আর সেই প্রশ্ন সংসদকে করতে হবে। এর থেকেই স্পষ্ট ফ্যাসিবাদী মনোভাব। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি 275টা ডিবেটে অংশগ্রহণ করেছি, আমি প্রশ্ন করেছি 823। এবারে আমি এইটা এই কারণে বলছি, আমি শেষ সেশনে একটা প্রশ্নও জমা দিইনি। মানে লোকে একটু অবাকই হয়েছেন যারা আমায় চেনেন, কারণ আমার 7টা করে প্রতিদিন প্রশ্ন জমা দিতাম একদম নিয়ম করে, মেটিকুলাসলি, কোনোদিন মিস হয়নি। তাহলে হঠাৎ আমি শেষ সেশনে একটা প্রশ্ন কেন জমা দিলাম না? তার কারণ হচ্ছে, হঠাৎ করে বলা হলো যে প্রশ্ন যে জমা দেবেন সেটা একটা জায়গা থেকে আসবে। তো আমার তাতে আপত্তি ছিল, আমার প্রশ্ন আমি করব, আমার প্রশ্ন কেন অন্য লোক পাঠাবে? তো তারপর বলা হলো আপনার পিওসি হচ্ছে এই ব্যক্তি হচ্ছে পিওসি আপনাকে প্রশ্ন পাঠাবে, আপনি অন্য কোনো প্রশ্ন জমা দিতে পারবেন না। পিওসি যে প্রশ্ন পাঠাবে সেই প্রশ্নই জমা দিতে হবে। এই কলকাতার ফলেন ক্রাউন প্রিন্সের যে অফিস তারা কোঅর্ডিনেট করছে, আর ওখানে যে রাজ্যসভার রিংমাস্টার, সেখানেও একটা রিসার্চ টিমের গালভরা নাম দিয়ে এরকম মানে টিকটিকির মতো পেছনে লাগিয়ে দেওয়া। 0 আওয়ার বলছি, এই হচ্ছে 0 আওয়ারের লিস্ট, এর বাইরে বলা যাবে না। তো সেটা অবশ্য আমি মানিনি, আমি তার বাইরেই 0 আওয়ারে বলেছিলাম। কিন্তু এই যে প্রশ্ন, অন্য প্রশ্ন করা যাবে না, মানে আমি যে প্রশ্নটা আমি প্রশ্ন করব তার দায় তো আমার। তারপর সেই প্রশ্ন নিয়ে যে ক্যাশ ফর কোয়েশ্চেন হবে না তার দায় কে নেবে? অতীতে পার্লামেন্টে এরকম ঘটনা ঘটেছে। এই কর্পোরেট এজেন্সি তারা হচ্ছে প্রশ্ন পাঠাবে, একজন এমপিকে সেই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন এবং 0 আওয়ার এমপির মৌলিক অধিকার। স্বাভাবিকভাবে মানে পরিবেশটা এরকমই। এবং তারপর আমি জানলাম লোকসভাতেও একই ব্যাপার, প্রশ্ন পাঠিয়ে দিচ্ছে, বলছে এই প্রশ্ন করতে হবে, 0 আওয়ার, এই 0 আওয়ার বলতে হবে। তো এগুলো থেকেই বোঝা যায় যে ফ্যাসিবাদ কিভাবে কায়েম করা হয়েছিল। তো তাতে আমি অবাক হচ্ছি না, 20 জনের সংখ্যা যদি আরও বাড়ে, যে 19-20টা নাম দেখা যাচ্ছে, এর থেকে নাম যদি আরো বাড়ে আমি এতটুকু অবাক হব না। এবিপি আনন্দের হাতে লোকসভায় তৃণমূলে বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা। লোকসভায় তৃণমূলে 28 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশ। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি বিদ্রোহী তৃণমূল সাংসদদের। প্রথম ধাপে লোকসভার 14 জন তৃণমূল সাংসদ তারা তালিকায় সই করেছিলেন, আর পরের ধাপে লোকসভার আরও 5 জন তৃণমূল সাংসদ তারা সই করেন। প্রথম ধাপে কারা কারা সই করেছিলেন? কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক। আর পরের ধাপে যারা সই করেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়।
28 জন সাংসদদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। এনডিএর সঙ্গে তারা যুক্ত হতে চান, আলাদা ব্লক তৈরি করতে চান, একেবারে এনডিএ সাংসদদের জন্য নির্ধারিত জায়গা সেখানে তারা বসতে চান এবং লোকসভার অধ্যক্ষকে এই মর্মে চিঠি দিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। প্রথম ধাপে লোকসভার 14 জন তৃণমূল সাংসদ তালিকায় সই করেছিলেন, তারপরে আরও 5 জন তৃণমূল সাংসদ তারা সই করেন এই তালিকায়। তালিকা আপনাদের সামনে রেখেছি। গত সোমবার দিল্লি কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠক, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে অল্প কিছু দূর নয় মতিলাল নেহরু মার্গ, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আর ওই দিনই বিদ্রোহী ব্লকের পক্ষে কাকলি ঘোষ দস্তিদার জানান, তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন, বসতে চান এনডিএ সাংসদদের সঙ্গে, এমনই জানিয়েছিলেন বিদ্রোহী এই তৃণমূল সাংসদরা, যাদের সই সম্বলিত তালিকা এবার প্রকাশ্যে এসেছে। বিদ্রোহী এই তৃণমূল সাংসদরা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে রাশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, তারা এবার যুক্ত হতে চান এনডিএর সঙ্গে। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন এবং সই করেছেন। যে সমস্ত সাংসদরা সই করেছেন তারা হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। প্রথম ধাপেই সই করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ শতাব্দী রায়। কি বলেছেন তিনি, শোনাবো। যে আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে, কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম, আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। কিন্তু এরম মিথ্যে কি করে বলবো যে হয়ে গেছে অথচ 4 জনের হয়েছে 19 জনের হয়নি, কারণ দুদিনের পথে প্রকাশ্যে আসবে। এবং আপনাদের এটা আমি বারবার বলছিলাম যে দেখুন, ওয়েট করুন, 1-2 দিন ওয়েট করুন, এটাও বলেছিলাম 1-2 দিন ওয়েট করুন, চিঠি আসবে প্রকাশ্যে। কারণ আমরা তো জানি যে সই করছে, আমরা তো জানি কে কে সই করছে। আর যারা জানে না, যারা শুধু শুধু আমাদেরকে ছোট করানোর জন্যে, বাজে প্রমাণ করার জন্য বসে বসে ইন্টারভিউ দিচ্ছিল, তারা এরকম বেওকুফ কথা বলছিল, নির্বোধের মতন কথা বলছিল। এবং তারা যে ভুল জানতে, তাদের যে অ্যাজুম করতে পারে না বা তাদের গেসিং ক্ষমতা নেই, সেটা প্রমাণ হলো, এবং আমরা যে সত্যি বলছি সেটাও প্রমাণ হলো। আপনাদের 28 জন এমপির মধ্যে 19 জনের সই দেখা যাচ্ছে, আপনারা কতজন সই করলেন এবং চিঠিটা কিভাবে জমা দিলেন বা কাকে জমা দিলেন? 19 জনের সই হলো, স্পিকারের কাছে জমা দেওয়া হলো। এই 19 জনের মধ্যে মালা রায়, সায়নী ঘোষকেও তাদেরও দেখা যাচ্ছে। আপনারা দেবও আছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ। যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেঈমান, মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তাও অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। ইন্ডি জোটের বৈঠকে যেদিন দিল্লিতে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূলের এই সমস্ত সাংসদরা। 19 জন তৃণমূল সাংসদের মধ্যে অন্যতম জগদীশ বর্মা বাসুনিয়া। কি বলেছেন শুনুন। যে সাংসদরা এখন আলাদা পৃথক ব্লক তৈরি করছেন, তারা এনডিএর সঙ্গে থাকবেন, তাদের মধ্যে একজন রয়েছেন কোচবিহার থেকে লোকসভার সাংসদ জগদীশ বাসুনিয়াজি। আপনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন কি আপনারা সেপারেট ব্লকে বসবেন? কতজন সাংসদ আপনাদের সঙ্গে রয়েছেন লোকসভায়? আমাদের সঙ্গে 20 জন সাংসদ আছেন। এই নম্বর কি আরো বাড়বে? হ্যাঁ, বাড়তে পারে। কাদেরকে আশা করছেন যারা যোগ দিতে পারেন? এই মুহূর্তে বলা সম্ভব না, অনেকেই বেসুরো আছে, অনেকে এদিক ওদিক করছে, কিন্তু দিনের শেষে তারাও একটা সময় সিদ্ধান্ত নেবেন, কারণ তারাও তো বুঝতে পারছেন যে আমরা 20 জন সাংসদ মিলে যখন সই করেছি, তাদের সংখ্যাটা তো নগণ্য হয়ে গেছে। এবং আমরাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আসল লবি হিসাবে লোকসভায় আমরা
মান্যতা পাবো, কিন্তু তখন তারা কোন দলের পাবে সেটা নিয়ে তাদের মনে একটা সংশয় আছে, এবং তারাও ধীরে ধীরে কিন্তু আমাদের দিকেই আসবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকালকে কিভাবে দেখছেন? দিদিকে তিনি বার্তা দিয়েছেন অভিষেককে রাখো বা আমাকে। পরিষ্কারভাবে বলেছেন, হয় অভিষেক নাহলে কল্যাণ, দিদিকে একজনকে বাদ দিতে হবে। দিদি এই মুহূর্তে অভিষেককে বাদ দেওয়ার মতো ক্ষমতা দিদির নেই, কারণ অভিষেকের এই আপাত্ত স্নেহে দিদি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। এটা যদি তিনি আগে বুঝতেন, আগে যদি একটু দিদি কেয়ার করতেন যে দলটা একটা জুনিয়র ছেলের কাছে এইভাবে দেওয়া, এটা দিদি ঠিক হয়নি। দিদি কোন কারণে এত বেশি আস্থা অভিষেকের উপর রাখছিলেন? তিনি হয়তো চাইছিলেন যে নেক্সট জেনারেশন গ্যাপ, অর্থাৎ পরবর্তীকালে তার জায়গায় তাকে নিয়ে আসার জন্য সেই মানসিকতার দিক থেকে হয়তো তাকে দায়িত্বটা দিয়েছেন, যে যেহেতু তার বয়স হয়ে গেছে এবং পরবর্তীকালে সেই জায়গাটা যাতে পূরণ করতে পারে সেই আশা নিয়ে তিনি দিয়েছিলেন, কিন্তু সেই ক্রেডিবিলিটি তার হয়নি বলে আজকে এই অবস্থা হলো। কতজন থাকতে পারে অরিজিনাল টিএমসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লোকসভা? সেইটা এখন বলা যায় না, সেটা এখন বলা যায় না। কতজন থাকবে সেটা বলা যায় না, হয়তো এমনও হতে পারে যে 2-3 জনও না থাকতে পারে। 19 জন বিদ্রোহী সাংসদের সই সম্বলিত তালিকা প্রকাশ্যে, তবে বিদ্রোহের কিন্তু ইতি নয়। ক্ষোভের মধ্যে কিন্তু রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে উদ্দেশ্য করে অনেক বিধায়ক, অনেক সাংসদ তারা কিন্তু তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিভাবে দেখছেন শোনাবো। উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই 1-2 জন পড়ে থাকবে, বাদবাকি সবাই অন্যদিকে চলে যাবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে চাইছেন না। আমরা এটাই বারবার বলতাম, রেজাল্টের আগে বলতাম, তখন মানুষের মনে হতো যে বিজেপি বুঝি রাজনৈতিক কারণে এই ধরনের কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে দলটার যে এই অবস্থা হয়ে গেছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম। লোকসভায় তৃণমূলে বিদ্রোহী সাংসদদের সই, বিদ্রোহীদের সংখ্যা বাড়লে অবাক হব না। এটা তো কৃতদাসত্ব থেকে মুক্তির শামিল, এমন মন্তব্য করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এটা শতাব্দী ভালো বলতে পারবে, কারণ তারা তো আমাদের সাথে যোগাযোগ রাখছেন না, তাদের সাথে যোগাযোগ রেখে। তবে আমি তো বলছি, আমি সংখ্যাটা আরও বাড়লে এতটুকু অবাক হব না, কারণ আমি জানি কি এনভায়রনমেন্টে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, এবং আমি তার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।